ফজলে বাড়ি মাসুদ, আপনি এই ব্যাপারে কি মনে করেন? না, আমি যেটা বলতে চাই, উনি যেটা বললেন যে আসলে বিএনপিকে তো আমরা শত্রু মনে করি না। যারা আমরা আধিপত্যবাদ বিরোধী যারা আন্দোলন করি এবং বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধীতে যারা আমরা আন্দোলন করেছি, সেক্ষেত্রে বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে আমরা ছিলাম, সকলে মিলে আমরা করেছি। তো আসলে বিএনপির যে সমালোচনাটা আমরা করি সেটা হলো যে আমরাও চেয়েছিলাম যে বিএনপি অতীতে যে রাজনীতিটা করেছে 91 থেকে 96 যে রাজনীতি করেছে, বিএনপি যদি এখন সেই রাজনীতিটাই এখন 2025 এসে করতে চায়, এটার আমরা বিরোধিতা করি। বিএনপি আগে যে রাজনীতি করেছে এখনও যদি সেই ট্রেডিশনালি সেই রাজনীতি করতে চায়, এটারই আমরা সমালোচনা করে যাচ্ছি। তো সেজন্য আমরা মনে করি বিএনপি যদি নিজেকে পরিবর্তন করতে পারত, তাহলে কিন্তু এদেশের মানুষ বিএনপিকে গ্রহণ করত, কিছু কিছু কারণে করতে পারত, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু তারা করে নাই। এক। 2 নম্বর হলো, ধরেন আধিপত্যবাদ বিরোধী, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো যে ভারতের যে আধিপত্যবাদ যেই আছে, এর বিরুদ্ধে কিন্তু এদেশের সকল মানুষ এখনও আছে। আমরা যদিও রাজনৈতিক ক্ষেত্রে কখনো কখনো ভিন্ন মত পোষণ করছি, কিন্তু এ বার্তা সকলেরই, সব দলেরই, যে আমরা আধিপত্যবাদের বিরোধী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কিন্তু সবাই একমত। এখানে কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা হলো ভাই, যেটা বললেন পিআর হলে সরকার পড়ে যাবে, যেটা আশঙ্কা করতেছেন, এটা আশঙ্কা থাকতেই পারে, কিন্তু বাস্তবতা হলো আমরা তো জানি, আমরা এসব বিষয়ে পড়াশোনা করেছি, স্টাডি করেছি। বিষয়টা হলো কি, যে ফ্যাসিবাদ কেন হয়েছে? যখন তার সংসদের অন্যান্য দলগুলো তার লাগে না, প্রয়োজন নেই। যেমন বিগত সরকার একটা কি বলে আপনার গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছে, অন্য কাউকে তার দরকার নেই, সে চালিয়ে যেতে পারছে এবং সে 16 বছর খেয়েছে। তো এটা যখন হয় তখনই কিন্তু সে ফ্যাসিবাদ হয়। যখন সে মনে করে যে আমার সংসদের অন্যান্য দলের যারা আছে এদেরকে ম্যানেজ করেই আমাকে চলতে হবে, তখন কিন্তু তার আচরণ, তার ঔদ্ধত্য এগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয়, তখনই একটা সুসম্পর্ক তৈরি হয়। এটা যদি বাংলাদেশের কালচারে নিয়ে আসা যায়, যেমন এখন দেখেন, এখন কিন্তু কোনো দলই, বিএনপি যদিও কিছু ঔদ্ধত্যমূলক বক্তব্য দিচ্ছে, এরপরেও কিন্তু কিছু বিনয়ী হচ্ছে। এজন্য হচ্ছে তারা জানে যে ফ্যাসিবাদকে তারা হটাইতে একলা পারে নাই, এবং এখনও যদি আল্লাহ না করুক কোনো কিছু ঘটে, বিএনপির পক্ষে একলা কিন্তু কোনো কিছু মোকাবেলা করা সম্ভব না। এই ভয়ের কারণেই কিন্তু তারা দেখেন অনেক কিছুতে নমনীয় হয়, অনেক জায়গায় একমত হয়, এটা কিন্তু আছে। সরকারেও যদি পিআরের মাধ্যমে সরকার গঠন করে যেই ক্ষমতায় যাক, তাকেও যদি তার মনের মধ্যে ভয়টা তৈরি করা যায়, ভয় বা একটা সহনশীলতা যদি তৈরি করা যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হওয়ার রাস্তাটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু মনে করি তখনই একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্স তৈরি করা তখনই কেবলমাত্র সম্ভব। এই জন্যই আমরা কিন্তু পিআরটা চাচ্ছি। এবং দেখেন, আসলে আমাদের দুঃখ জায়গাটা হলো, বাংলাদেশে এটা মুসলিম প্রধান দেশ। এই মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের শাসন প্রক্রিয়া, আমাদের আইন প্রক্রিয়া সবই কিন্তু ব্রিটিশদের থেকে আমরা নিয়েছি, সেই প্রক্রিয়াতেই আমরা চলছি। ফলে কি হচ্ছে, আমাদের দেশের আসলে মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য, সেই হিসাবে আমাদের দেশটাতে যত অর্থনৈতিক যে ডেভেলপ হওয়ার কথা ছিল, আমাদের যে শান্তি নিরাপত্তা থাকার কথা সেই জায়গায় যেতে পারিনি। এখানে ইসলাম ফোবিয়া যেটা আছে, আমাদেরকে তো এই যে দেখেন, শরিয়া আইনের কথা বললেই তো মানুষ ভয় পায়, অথচ শরিয়া আইন নিয়ে যে প্রশ্ন করতেছে সেই প্রত্যেকদিন শরিয়া আইন ফলো করছে। শরিয়া আইনটা কি? আমি যে নামাজ পড়ি এটাও শরিয়া আইন, আমি যে রোজা রাখি এটাও শরিয়া আইন, আমি যে টুপি পড়েছি এটাও শরিয়া আইন, আমি যে হজ করতেছি এটাও শরিয়া আইন। কিন্তু শরিয়া আইন শুনলেই মনে করে হাত কাটা। আরে হাত কাটা তো এটা শরিয়া আইনের একটা পার্ট, এটা ফৌজদারি একটা অংশ, আইনের একটা অংশ, একটা পেনাল কোডের একটা অংশ। শরিয়া আইন শুনলেই ভয় পায়, অথচ শরিয়া আইনটা কে দিয়েছে? শরিয়া আইন দিয়েছেন আল্লাহ তাআলা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি শরিয়া আইন দিয়েছেন। এবং শরিয়া আইন আমরা সকলেই কিন্তু ফলো করছি, মুসলিমরা প্রত্যেকে এটার উপরে প্র্যাকটিসিং মধ্যে আছে। তো আমরা, আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে আসছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তোমরা কি জাহেল সমাজের যে আইন, সেটা কি তোমরা কি প্রত্যাশা করো? না, বরঞ্চ আল্লাহ পাক বলছেন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, আল্লাহর চাইতে তোমাদেরকে ভালো আইন প্রণেতা আর কে হইতে পারে? তো কাজেই সেই আইনটা যদি আমরা সেভাবে যদি আমরা তো সেটাকে যদি আমরা তো ফলো করছি, আমরা যদি সেটাকে যদি আরও বেশি প্র্যাকটিসিংয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশটা আরও বেশি ভালো হতো। আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিই, দেখবেন আপনাকে শরিয়া আইন বললেই বলবে কি যে আপনারা কি সবার হাত কেটে ফেলবেন?
আরে হাত কাটার কথাটা আপনি কেন বলেন? আপনি ইতিহাস খুঁজে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেছেন, সেই 10 বছর রাষ্ট্র ব্যবস্থায় ইতিহাসে পাওয়া যায় 30 লক্ষ বর্গ কিলোমিটারে তিনি রাজত্ব করেছেন। 30 লক্ষ, যা কিনা আমাদের বাংলাদেশের 20-22টা বাংলাদেশের মতো। এই বৃহৎ একটা অঞ্চলে 10 বছর তিনি রাজত্ব করেছেন। ইতিহাস বলে এই পুরা সময়টাতে একজন ব্যক্তির মাত্র হাত কাটতে হয়েছিল চুরির অপরাধে। বলে কারণটা কি? ব্যাপার আছে, অভাবী চোর আর স্বভাবী চোর। হ্যাঁ, স্বভাবী চোর। আমি আপনাকে শেষ করে দিই, এক লাইনে বলে দিই যে এই যে মাত্র 10 বছরে একটা লোকের হাত কাটতে হয়েছে, কারণটা কি? কারণটা কি জানেন? ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, এটার সবচেয়ে মজার বিষয় হলো যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষের অধিকারগুলো এমনভাবে প্রতিষ্ঠিত হবে, আপনি চুরি করতে হয় এটা আপনাকে কল্পনাই আসবে না। এখন আমাদের দেশ গত 16 বছর বা আগের থেকেই আমরা চুরি করে অভ্যস্ত। চুরি না করলে আমরা মনে করি একটা মহিলা, একটা পুরুষ তার মেয়েকে বিবাহ দিবে, জামাই খুঁজ করতে গেলে কি বলে? বলে কি তার মাসিক বেতন কত? বলে মাসিক বেতন 20,000, কিন্তু উপরই আছে 1 লক্ষ। তার মানে তখন জামাই খুব পারফেক্ট। তা আসলে এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এমনভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় যেখানে আপনার মানুষকে চুরি করার চিন্তাও করতে পারে না। এক লোক বলতেছে, হুজুর আমি যদি বেহেশতে যাই আমি কি বিড়ি খেতে পারবো? তুমি বলে হ্যাঁ তুমি বিড়ি খেতে পারবা। তো উনি খুব খুশি হয়ে গেছে। তা আসলে কি বেহেশতে বিড়ি দিবে? বলে বিড়ি তো দিবে না। বলে কারণ কি? জান্নাতে গেলে তোমার জন্য এত ভালো খাবার থাকবে, তুমি বিড়ির কথা কল্পনাও করতে পারবা না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলো এরকম, মানুষের অধিকার শতভাগ প্রতিষ্ঠিত হয়ে যায়, যেখানে চুরি, ছিনতাই, ডাকাতি অটোমেটিক্যালি মানুষ ওটার কল্পনাও করতে পারে না। তো সেজন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে চাই যে আমাদের এই 90-92 ভাগ মুসলমানের এই বাংলাদেশটাকে আমরা যদি সৎ নেতৃত্বের মাধ্যমে যদি আমরা পরিচালনা করতে পারতাম, ভালো মানুষগুলোর মাধ্যমে, তাহলেই আমাদের দেশটা এগিয়ে যেত। কিন্তু সে ভালো মানুষ আসার ক্ষেত্রে আমাদের যে ব্রিটিশ প্রবর্তিত, ব্রিটিশদের রেখে যাওয়া যে নির্বাচন ব্যবস্থা, এটার কারণে আমাদের সংসদে আজে বাজে লোক যাচ্ছে। ভালো মানুষগুলো এখানে এই কালো টাকা না থাকার কারণে, পেশি শক্তি না থাকার কারণে তারা যেতে পারছে না। এজন্যই আমরা বলছি পিআর হলে ভালো মানুষগুলো সংসদে যেতে পারবে।